আমি দেখছিলাম একটা গরু গাড়ি রাস্তার উপরে। আমি তখন ক্যামেরাটা খুঁজতেছিলাম যে আমার ক্যামেরাটা থাকলে আমি ছবিটা তুলতে পারতাম। এখনো ঢাকা শহরে গরু গাড়ি চলবে, এটা আমরা ভাবতে পারি? আসলেই ঠেলা গাড়ি তো অহরহ দেখছি, আমরা ভ্যান গাড়ি দেখছি, তো নাই কি আর ঢাকা শহরে। তার মধ্যে মানুষের আরেকটা কিন্তু ট্রাফিক, কিন্তু মানুষের একটা বড় ধরনের ট্রাফিক কিন্তু রাস্তার উপর হাঁটছে হাঁটছে বাধ্য হচ্ছে। কিন্তু আমি যখন আসছিলাম তখন দেখলাম যে এই মানে আমার মানে কথা হলো যে এইদিকে কিন্তু গাড়ি কিন্তু আসছে, এই গাড়ি এই চলন্ত গাড়ির মাঝখান দিয়ে মানুষ দৌড়াচ্ছে। এই জিনিসগুলো কিন্তু এটা একটা মানে অবস্ট্রাকশন তৈরি করছে কিন্তু। তো কারণ যে কতগুলো কারণ আছে, আমি একটুখানি যদি একটা পরটা আসি মানে অল্প সময়ের মধ্যেই। আমি একটু কথা শুধু বলতে চাই অল সাহেব, যে এই যে স্লো মুভিং বা হাঁটার, এটা কিন্তু আমরা দেখেছি যে এই গাড়ি বাড়ার জন্য হাঁটাটারও প্রবলেম হয়ে গেছে। আরো কারণ আছে, অবশ্যই আরো কারণ আছে। আপনার বলা হয়ে থাকে যে আমরা যেহেতু গ্রীষ্ম গরম এবং হট অ্যান্ড হিউমিড ওয়েদার, এখানে হাঁটার স্কোপ কম, কিন্তু আমাদের যেটুকু হাঁটার পথ ছিল সেইটুকু হাঁটার পথ নাই। কিছুদিনের মধ্যে আমাদের সিজনাল একটা চেঞ্জ হচ্ছে, বৃষ্টি এবং থাকবে না। কিন্তু এই আমাদের এইটা কিন্তু মনে রাখতে হবে, আপনার ওই কথাকেই বলি, আমাদের চিন্তা করে নিতে হবে। এই যে যেটা বেশি শুনতেছি এখন যে 15% রোড স্পেস রাখতে হবে, আমাদের আছে 9%, এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। কিন্তু ফাইন, দ্যাট মেবি উইল হ্যাভ টু ডু, বাট লেটস নট ফরগেট দ্যাট এরকম অভিজ্ঞতা আছে যে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড। আমি ব্যাংককে দেখেছি যে এক্সপ্রেসওয়ে, টলওয়েজ যত বেড়েছে গাড়ির সংখ্যা তার প্রপোর্শনটা আরো বেড়েছে। মানুষ তখন বলেছে না, আগের মতো তো ট্রাফিক কনজেশনটা একরকম হচ্ছে না। কাজেই আর এই যে এনভায়রনমেন্ট দিক থেকে দেখেন, আমরা এখনো কিন্তু কনজেশন নিয়ে আছি, কিন্তু দুনিয়ার অন্য দেশ এখন CO2 এমিশনস রিডাকশনের দিকে চলে গেছে। সেই জন্য ওয়াকিং, বাইকিং, পেডেস্ট্রিয়ান ওয়ে, আমাদের কিন্তু অ্যাটলিস্ট কতগুলো সিটি সেন্টার গুলোতে আমাদের কিন্তু এটা একদম এটা একটা বড় আন্দোলন হওয়া দরকার যে আমরা হাঁটতে চাই এবং বাঁচতে চাই। তো মানুষের মনে আলোচনা করব, সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেয়ার। তো দর্শক, এই মুহূর্তে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতি নেয়ার। আমরা আলোচনা করছিলাম যানজট এবং অর্থনৈতিক ক্ষতি। আমাদের সাথেই থাকুন। তুমি সূর্য ওঠা ভোর আমার, আর তারায় ভরা রাতি। Moldenham in your life. সারাক্ষণ এই শহর ভালো লাগে না। কক্সবাজারে একটা ফ্ল্যাট পেয়েছি মা। কক্সবাজারে? একদম সি বিচের কাছে। সমুদ্র সৈকতের নগরী কক্সবাজারে হাইপেরিয়নের স্বপ্নিল সব প্রকল্পে নিজস্ব ফ্ল্যাটে বসে সমুদ্র দেখার অনন্য সুযোগ। বসবাসের জন্য কিংবা পর্যটকদের কাছে ভাড়া দিয়ে রাজধানীর চেয়ে বেশি আয়ের অপূর্ব সুযোগ। হাইপেরিয়ন, প্রিয় স্বপ্নগুলোর সুন্দর বাস্তবায়ন। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি। পরিকল্পিত গৃহায়ন ব্যবস্থাপনায় দেশ গড়ার দৃঢ় সংকল্প নিয়ে মেট্রো হোমস লিমিটেড। সুপরিকল্পিত কাঠামো, নির্দিষ্ট সময়ে প্রকল্প হস্তান্তর এবং সর্বোচ্চ গ্রাহক সেবা। মেট্রো হোমস লিমিটেড। দর্শক, বিরতির পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিজনেস অ্যাফেয়ার্স অনুষ্ঠানের পক্ষ থেকে। তো স্যার, আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে কি কি কারণ থাকতে পারে যানজটের জন্য। তো আপনি যদি আমাকে একটু বলেন। যেটা বলছিলাম সেটা হলো রাস্তা এমনিতে কম, সেই রাস্তাগুলো আবার অবৈধ দখলে। তাদের একদিকে এলো হকারদের। স্যার যেটা বলছিলেন যে হাঁটার ব্যাপারটা, ট্রাফিকটা মানুষ যে হাঁটবে কোন দিক দিয়ে হাঁটবে সেই জায়গাটা ধরে সব মানে অকুপাইড বাই হকার। মানুষ এখানে রাস্তা নেমে যাচ্ছে, রাস্তা দিয়ে হাঁটছে, তা গাড়ি যাবে কোন দিক দিয়ে? শুধু ওখানে না, কিন্তু ঢাকা শহরে অনেক জায়গায় আছে, শুধু রাস্তা না, রাস্তার নিচেও আপনি গুলিস্তানের কথা দেখেন, আপনি গাউসিয়ার ওদিকে দেখেন, রাস্তায়ও কিন্তু দোকানপাট নিয়ে বসে আছে। তাহলে গাড়ি কোথায় চলবে? তারপরে আবার এক লেন পার্কিং, অবৈধ পার্কিং, প্রাইভেট কারগুলো পার্ক করে রাখা পার্কিং আছে। একটা হলো যে ইনলিগেল পার্কিং, একটা হলো যে অবৈধ পার্কিং। এটা কিন্তু একটা অন্যতম গুরুত্বপূর্ণ বড় ব্যাপার। কারণ সেই সাথে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যারা যখন ক্ষমতা থাকেন তাদের ক্যাডাররা ওই ফুটপাতে তাদের অস্থায়ী কার্যালয় স্থাপন করে। তাহলে কি হবে? সেটা আবার সে একই ঘটনা চলে আসতেছে। আচ্ছা,
আইনের প্রতি একটা অশ্রদ্ধা আমাদের কিন্তু আছে কিন্তু, এবং সেটা হচ্ছে এমনি না, কারণ হচ্ছে আইন প্রয়োগকারীর আগে যাওয়ার একটা সংস্থার যে প্রবণতা ব্যাপারটা থাকে, সেটা আইন ছিল। ভঙ্গ করে। হ্যাঁ, সেটা। তারপরে হচ্ছে কি যে লাল বাতি সবুজ বাতি, এই তো ঢাকা শহরে বন্ধ করে দেওয়া, যেটা রাখা উচিত না। কেন? ওটা তো কোনো মূল্যহীন, কারণ লাল বাতি জ্বললেও যান, এটা তো একটা অন্যরকম আইনের প্রতি স্বাভাবিকভাবে লাল বাতি নীল বাতি এটা কোনো পেশা না, ট্রাফিক মিসম্যানেজমেন্টের মিসম্যানেজমেন্ট, ডেফিনেটলি মিসম্যানেজমেন্ট। তারপরে হলো যে ল্যাক অফ পাবলিক ট্রান্সপোর্ট, এটা বিরাট ব্যাপার, যে কারণে গাড়ির সংখ্যা বাড়ছে, যে কথাটা যে ইন্ডিভিজুয়াল গাড়ি, এমনকি প্রতি পরিবারের একটি পরিবারে যত মেম্বার ততটা গাড়ির এখন প্রয়োজন হয়ে পড়তেছে। এই বিষয়টা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে অদূরদর্শী সমাধান, স্বল্পমেয়াদী সমাধান, সেটা কিন্তু আরেকটা কারণ, ডিটেলে গেলে অনেক সময় লাগবে। সঠিক পরিকল্পনার অভাব, সেটা একটা বিরাট বিষয় কিন্তু আমাদের আছে। শহরমুখী জনস্রোত কেন, সেটার কিন্তু অনেক কারণ আছে। আবার দেখতে গেলে কি কারণে গ্রামে গঞ্জে কাজের অভাবের কারণে কাজের সন্ধানে লোকজন ঢাকা শহরে আসছে, যেহেতু কর্মসংস্থান নেই। তারপরে হলো যে আমাদের যে রাস্তাগুলা, সেগুলা সময় মতো এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাব কিন্তু। ন্যাচারালি রাস্তা যদি ভাঙা হয় অটোমেটিকলি স্লো হয়ে যাচ্ছে কিন্তু ট্রাফিক, ন্যাচারালি জামটা কিন্তু বেড়ে যাচ্ছে। অল্প বৃষ্টিতে রাস্তায় পানি জমে যায়, বৃষ্টি হলে কিন্তু জামটা বেড়ে যায়, এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে কেন সেটা হচ্ছে। আবাসিক এলাকায় স্কুল কলেজ ইউনিভার্সিটি নাই কি, সব আছে কিন্তু আমাদের। রাজনৈতিক কারণে সঠিক সিদ্ধান্ত গ্রহণে অপারগতা একটা বিরাট বিষয়। তুচ্ছ কারণে রাস্তা অবরোধ করা, এই যে পরশুদিন যেটা হয়েছে না, কবে যেন ঢাকা কলেজের সামনে রাস্তা বন্ধ করা ছিল, রাস্তার উপরে সভা সমিতির আয়োজন করা, এমনকি তোরণ নির্মাণ করা রাস্তার উপরে, এটি কি জিনিস? তারপরে হলো যে আমাদের রাস্তার উপরে দাঁড় করিয়ে আমাদের ট্রাফিক পুলিশের বিভিন্ন রকমের কার্যক্রম, আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। এইরকম অনেক কারণ আছে খুঁজে পাওয়া। আমি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, স্যার যে কারণগুলো বললেন আপনি আপনার আমি প্রত্যেকটার সাথে একমত। আমি তার সাথে যোগ করতে চাই আরবান প্ল্যানিং। এই যে আরবান প্ল্যানিং এবং ট্রান্সপোর্ট প্ল্যানিং, যেভাবে শহর বাড়তেছে, শহর ভার্টিক্যালি বাড়তেছে, ফাইন, যেহেতু আমরা ছোট দেশ, আমাদের এরকম জমি নাই, আমাদের ল্যান্ডের ব্যাপারে ইকোনমাইজ করতে হবে এবং তার একটা বড় বেনিফিট আছে। কিন্তু হরাইজন্টালি যে সিটি, যে ঢাকা শহর যেভাবে এক্সপ্যান্ড হচ্ছে, এর ফলে হচ্ছে কি আপনার অনেক লম্বা ট্রাভেল করতে হয় এখন মানুষের। আমার নিজের ইউনিভার্সিটি বসুন্ধরা, এই এত সুন্দর একটা ক্যাম্পাস হয়েছে, একটা আর্কিটেকচারাল মনুমেন্ট ওখানে, কিন্তু আমাদের এই যে আশা, শুধু আমরা না, ওখানে অ্যাপোলো হসপিটাল আছে, তারপরে আপনার অনেক প্রতিষ্ঠান হয়েছে, অনেক রেসিডেন্সিয়াল হয়েছে, কিন্তু অবাক লাগে যে এই যে এক্সপ্যানশনটা হলো, এখানে আসা যাওয়াটা কিভাবে হবে এই চিন্তা কি কারোর মধ্যে ছিল না? নিশ্চয়ই ছিল। তাহলে ডেভেলপমেন্ট কন্ট্রোল নিশ্চয়ই একদম নাই তা না, কিন্তু সেটাকে ভায়োলেট করা হয়েছে। এখন কোন শক্তি বলে এই ডেভেলপমেন্ট কন্ট্রোল ভায়োলেট করা হচ্ছে? আরেকটা দেখেন, আরবান প্ল্যানিং। আরবান প্ল্যানিং কিন্তু আমাদের দেশে সেই ধরনের ইম্পর্টেন্স নাই। ইউনিভার্সিটিগুলিতে আপনি দেখেন, বুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটিতে নাই, একমাত্র বুয়েটে আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্ট, আর অন্য যেগুলো আছে তাতে কিন্তু এর সেরকম পলিসি ইনফ্লুয়েন্স করার জন্য ওরকম ভূমিকা রাখতে পারছে আরবান প্ল্যানিংটা। আর এটা বলা হয় যে ফ্রি ইকোনমি, যে অনেকে মনে করেন